হ্যালো। ওকে, আমরা এখন শুরু করব আমাদের সেকেন্ড পার্ট এই ভিডিওর। সো আমরা এখানে কি পড়ছিলাম? যৌনক্রম পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? যৌনক্রমে আমরা কি বলছিলাম? কোন কোন দশা ডিপ্লয়েড, আমরা জাস্ট ওই দশাগুলোর নাম মুখস্থ করছিলাম। এই যে এই দশাগুলো ডিপ্লয়েড, এগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন দশা, এবং এগুলো হচ্ছে আমাদের 2n দশা, ঠিক আছে? ওকে, এগুলো দরকার নাই। আচ্ছা, দেন এই সাইজগুনি এটার পার্থক্য দরকার নাই আমাদের পড়ার। একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে আচ্ছা, যে আমাদের এটা তুমি এইভাবে পড়তে পারো যে অযৌন চক্র বা সাইযোগনী, যেটা যেটা কিনা কই ঘটে? মানুষে, এবং এটা কিন্তু ঘটে মশায়। আচ্ছা, সো এইটার আমাদের পার্থক্য আকারে পড়ার দরকার নাই। আমরা জাস্ট যদি কেউ একটু ইনফরমেশন জানতে চাও যে অযৌন, আমি কিন্তু আগেই বলছি এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই যৌন চক্র বা স্ফটিকমণিটা বা মশার দেহে যে আমরা এতক্ষণ পড়লাম, মশার দেহে তেমন একটা ইম্পর্টেন্ট না। আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে অযৌন চক্র বা মানুষের দেহে যে সাইযোগনিটা হয়। সাইযোগনি মানে কি? সাইযোগনি মানে হচ্ছে চক্র। আচ্ছা, এখন আমরা জাস্ট তুমি এই পয়েন্টগুলো পড়তে পারো, হ্যাঁ, এই পয়েন্টগুলো পড়তে পারো, জাস্ট হচ্ছে ইনফরমেশন এমসিকিউর জন্য। পার্থক্য আকারে পড়ার দরকার নাই। তুমি জাস্ট অযৌন চক্রের কী কী বৈশিষ্ট্য বা কী কী পয়েন্ট আছে এই পয়েন্টগুলো একটু পড়তে পারো। যেমন অযৌন চক্র মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় হয়। অযৌন চক্র হচ্ছে মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় হয়। এখানে কী কী ধাপ দেখা যায়? তারপর হচ্ছে এখানে সর্বশেষ ধাপ কোনটা? গ্যামিটোসাইট। এখানে হিমোজয়েন্ট সৃষ্টি হয়, কাঁপুনি সহ জ্বর আসে, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলো জাস্ট একটু পড়তে পারো, মানে হচ্ছে, বাট না পড়লেও সমস্যা নেই, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আগেই পড়ে আসছি। ওখানে জাস্ট একটা সংক্ষিপ্ত আকার এখানে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট একবার রিডিং পড়তে পারো, নট সো ইম্পর্টেন্ট। আমরা আসছি ম্যালেরিয়ার সংক্রমণ। ম্যালেরিয়ার সংক্রমণ আমরা কিন্তু এতক্ষণ ম্যালেরিয়া পরজীবী নিয়েই পড়তেছিলাম, ঠিক আছে? আমরা কিন্তু এতক্ষণ ম্যালেরিয়া পরজীবী নিয়েই পড়তেছিলাম। এখন আমরা পড়ব ম্যালেরিয়ার সংক্রমণ। আচ্ছা, দেখো, প্লাজমোডিয়াম ভাইভেক্স হতে সৃষ্ট গ্যামিটোসাইটগুলো মানুষের রক্তে কয়দিন বাঁচে বলো তো? 7 দিন। এইটা একটু মনে রাখতে হবে যে প্লাজমোডিয়াম ভাইভেক্স মানুষের দেহে বাঁচতে পারে হচ্ছে 7 দিন, কিন্তু ফ্যালসিপোরাম থেকে সৃষ্ট গ্যামেটোসাইট কতদিন বাঁচতে পারে? 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন পর্যন্তও বাঁচতে পারে। সো এই দুইটি ইনফরমেশন একটু মনে রাখা লাগবে যে প্লাজমোডিয়াম ভাইভেক্স কতদিন মানুষের রক্তে বাঁচতে পারে? 7 দিন। প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম মানুষের রক্তে কয়দিন বাঁচতে পারে? 30 থেকে 60 দিন বা 120 দিন। এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে, ওকে? এখন আসে ম্যালেরিয়ার প্রতিকার ও নিয়ন্ত্রণ। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের একটা সিকিউ বা সৃজনশীলের টপিক। আবার বলতেছি, ম্যালেরিয়ার প্রতিকার বা নিয়ন্ত্রণ। বলে না অনেকে যে ওর ম্যালেরিয়া হয়েছে, কেউ যদি হচ্ছে বান্দরবান যায় বা কোনো বনাঞ্চল এলাকায় যায়, বলে যে তার ম্যালেরিয়া হয়েছে। সো ম্যালেরিয়া কিন্তু আমাদের একটা ক্ষতিকারক মশাবাহিত রোগ, ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমরা ম্যালেরিয়া নিয়েই পড়তেছিলাম। ম্যালেরিয়া কোন জীবাণুর মাধ্যমে ছড়ায় বলো তো? ওই যে প্লাজমোডিয়ামের মাধ্যমেই ম্যালেরিয়ার জীবাণুটা ছড়ায়। কেমনে? ওই যে মানুষের দেহে এবং মশার দেহে, হ্যাঁ, মানুষের দেহে এবং মশার দেহে মাধ্যমে হচ্ছে ম্যালেরিয়াটা ছড়ায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা ম্যালেরিয়ার প্রতিকার ও নিয়ন্ত্রণ। এটা একটা সিকিউর টপিক, ঠিক আছে? একটু পড়ি আমরা, দেখো। প্রথম আমাদের পয়েন্ট হবে যে ম্যালেরিয়া কীভাবে আমরা প্রতিরোধের মাধ্যমে মুক্ত হইতে পারে। এখন আমরা পড়ব প্রথম হচ্ছে প্রতিরোধ নিয়ে। ঠিক আছে? দেখো, 1 নাম্বারটা হচ্ছে মশকি নিধন, হ্যাঁ, মানে মশা নিধন করতে হবে, ঠিক আছে? সিম্পল কথা। ম্যালেরিয়া তুমি যদি প্রতিরোধ করতে চাও, ম্যালেরিয়া তো মশার মাধ্যমেই ছড়ায়। মশা মানুষের দেহে কামড় দিলে ওই যে কি কোন জীবাণুটা প্রবেশ করে মনে আছে? মানুষের দেহে হচ্ছে স্পোরোজয়েড দশাটা প্রবেশ করে। সো মশা তুমি মেরে ফেললে আর কোনো সমস্যা নেই। সো মশা তুমি কীভাবে নিধন করবা? এখানে আমাদের 3টা ওয়ে দেওয়া আছে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করবা 1 নাম্বার, মশার লার্ভা ও পিউপা ধ্বংস করবা 2 নাম্বার, পূর্ণাঙ্গ মশককুল নিধন করবা 3 নাম্বার, এবং কীটনাশক ব্যবহার করবা 4 নাম্বার। এই 4টা পদ্ধতির মাধ্যমে তুমি মশকি নিধন করতে পারো, ঠিক আছে? এই 4টা পদ্ধতির মাধ্যমে তুমি মশকি নিধন করতে পারো, ঠিক আছে? দিন আসি মশকি নিধন, এইটা আমাদের শেষ হলো। এখন
একটা ইনফরমেশন এখান থেকে পড়া লাগবে যে লার্ভা ও পিউপা ধ্বংস, এইটা ধ্বংস করার জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন ছিটিয়ে দিলে লার্ভার রূপান্তর ব্যাহত হয়, ফলে পূর্ণাঙ্গ মশকিতে তারা কনভার্ট বা রূপান্তর হতে পারে না। তো এই হরমোনটার নাম মনে রাখা লাগবে, জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন, জুভেনাইল হরমোনের মাধ্যমে লার্ভা ও পিউপা ধ্বংস করা হয়, এই লাইনটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন আসি হচ্ছে পূর্ণাঙ্গ মশককুল নিধন, এটা পড়তে হবে আমাদের, ঠিক আছে? পূর্ণাঙ্গ মশককুল নিধন, এটা কীভাবে নিধন করতে পারো? ফগিং মেশিনের মাধ্যমে। ওই যে অনেকে দেখো না পৌরসভা দিয়ে যে হচ্ছে ফগিং মেশিন, মানে হচ্ছে ফগ মানে ধোঁয়া, হ্যাঁ ধোঁয়া ছাড়ে, ওই ধোঁয়ার মাধ্যমে। সো কোন গ্যাস থাকে ওইটাতে? সালফার ডাই অক্সাইড। ফগিং মেশিনের মাধ্যমে সালফার ডাই অক্সাইডের ধোঁয়া সৃষ্টি করে মশা তাড়ানো যেতে পারে, এটা মনে রাখবা, ঠিক আছে? ফগিং মেশিনের মাধ্যমে সালফার ডাই অক্সাইডের ধোঁয়া সৃষ্টি করে মশা তাড়ানো যেতে পারে। দেন আসি হচ্ছে কীটনাশকের ব্যবহার। আচ্ছা, কীটনাশক কীভাবে আমরা ব্যবহার করতে পারি? মশকের নিধনে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি, সিম্পল কথা গেল। এটা গেল আমাদের হচ্ছে মশা কীভাবে তুমি নিধন করবা বা মশা কীভাবে ধ্বংস করবা, এটা ছিল 1 নাম্বার মেথড। 2 নাম্বার হচ্ছে তুমি মশকের দংশনের হাত থেকে কীভাবে আত্মরক্ষা করতে পারো। হ্যাঁ, মশকের দংশনের হাত থেকে তুমি নিজেকে কীভাবে আত্মরক্ষা করতে পারো, এটাও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? মশকের নিধনের হাত থেকে তুমি কীভাবে নিজেকে আত্মরক্ষা করতে পারো। দেখো কী করতে হবে? তুমি মশার জানলা দরজায় নেট ব্যবহার করতে পারো, মশার স্প্রে ব্যবহার করতে পারো, ক্রিম বা লোশন ব্যবহার করতে পারো, এগুলো তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল আমরা যে ব্যবহার করি ওগুলো সিম্পল কথা, না বোঝার কিছু নাই। তাহলে আসি ম্যালেরিয়া রোগের চিকিৎসা। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় তুমি কী কী ব্যবহার করতে পারো, ঠিক আছে? দেখো, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় তুমি ক্লোরোকুইন, নিভোকুইন, কেমোকুইন, সো তুমি জাস্ট কুইনগুলো মনে রাখো, এই 3টা কুইন দিয়ে যেই নামগুলো আছে, কুইন দিয়ে যে নামগুলো আছে ওই নাম 3টা মনে রাখো। এবং কুইন পুরাটা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা লাস্টে কুইন থাকলে ওইটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আবার বলতেছি, হ্যাঁ, ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন এগুলা তোমার মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এইটুক পড়বা, লাস্টে যদি কুইন থাকে তাহলে ওইটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। লাস্টে কুইন থাকলে ওইটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, জাস্ট এইটুক পড়লেই হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা একটু পড়তে পারো যে ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে উঠেছে বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু। হ্যাঁ, মানে তুমি যদি ক্লোরোকুইন, এই যে ক্লোরোকুইন এটা যদি প্রয়োগ করো তাও লাভ নাই, কারণ বাংলাদেশের মশাগুলো না এটাকে অ্যাটাক থেকে বাঁচতে পারে, এটা প্রতিরোধী হয়ে উঠতেছে, সো এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এখন আসি ম্যালেরিয়ার টিকা। দেখো, দীর্ঘ 30 বছর গবেষণার পর আবিষ্কৃত হয়েছে বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কুইরেক্স। এই নামটা কিন্তু মেডিকেলে আসছে, এই নামটা মেডিকেলে আসছে, মেডিকেল বা ডেন্টালে আসছে, যে বিশ্বের আবিষ্কৃত প্রথম ম্যালেরিয়ার টিকার নাম কি? বিশ্বে আবিষ্কৃত প্রথম ম্যালেরিয়ার টিকার নাম কি? অ্যান্সার হচ্ছে মস্কুইরেক্স। অ্যান্সার হচ্ছে আমাদের মস্কুইরেক্স বা আরটিএসএস। মস্কুইরেক্স কিন্তু আমাদের আরটিএসএস নামেও পরিচিত, মস্কুইরেক্স আমাদের আরটিএসএস নামেও পরিচিত, এটুকু একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? মস্কুইরেক্স বা আরটিএসএস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া টিকা, যেটা কিনা সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। ওকে, শেষ। আচ্ছা, আমাদের শেষ। এখন এই যে আমাদের ম্যালেরিয়াটা একটু কঠিন ছিল, হ্যাঁ, মানে একটু আর কি, বেশি না। সো এইটা তোমাদের বুঝতে আর কি অনেকের সমস্যা হয়, তো সো আমরা দেখি, আমি পুরো ম্যালেরিয়াটা আরেকবার রিক্যাপ করি 5 মিনিটে, ঠিক আছে? আমরা ম্যালেরিয়াতে আসলে কী কী পড়লাম, ম্যালেরিয়াতে আসলে আমরা কী কী পড়লাম, এটা আমরা একটু 5 মিনিটে রিক্যাপ করব। আচ্ছা, ম্যালেরিয়াতে আমরা কী কী পড়লাম দেখো, এটা অবশ্যই তোমরা স্কিপ করবে না, পড়বে, আমি জাস্ট 5 মিনিটে পুরোটা আরেকবার রিক্যাপ করবো, ঠিক আছে? সো এখান থেকে তো এগুলো বুঝছোই, ম্যালেরিয়া পরজীবী, 60টা প্রজাতির মধ্যে 4টা পরজীবী হচ্ছে মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে, এটা আমরা আগে ক্লাসে পড়ছি। দেন এই যে এই বক্সটা আমরা পড়ছিলাম, ঠিক আছে, যে ম্যালেরিয়া পরজীবীর নাম কি? প্লাজমোডিয়াম। এখন প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি থেকে? 4টা, ফ্যালসিপুরাম, ওভালি, ভাইবেক্স, ম্যালেরিয়া। সো এটা আমরা এই ছন্দের মাধ্যমে, এই বক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে পড়ছিলাম যে ফোভাম, FOVM, ফোভাম, ঠিক আছে? হ্যাঁ, এফ দ্বারা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম, ও দ্বারা ওভালি, বি দ্বারা প্লাজমোডিয়াম ভাইবেক্স, এম দ্বারা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। দেন এই বক্সটার মাধ্যমে আমরা কী কী পড়ছিলাম, যে কোন জীবাণু দ্বারা, এই বক্সের মাধ্যমে আমরা পড়ছিলাম হচ্ছে কোন রোগের নাম, মানে কোন
কী বলে এটাকে, কোন জীবাণু দ্বারা কোন রোগ সৃষ্টি হয়। যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম দ্বারা হচ্ছে মালেক, মালেক মানে কি, মালেক মানে হচ্ছে এখানে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। সো প্লাজমোডিয়াম ভাইবেক প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম দ্বারা হয় হচ্ছে আমাদের ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। সো এই বক্সটার মাধ্যমে আমরা কি পড়ছিলাম, বক্সটার মাধ্যমে আমরা এটা পড়ছিলাম যে কোন জীবাণু দ্বারা কোন রোগ হয়, তারপর হচ্ছে কত ঘন্টা পর পর জ্বর আসে, মানে কোন জীবাণু দ্বারা আক্রান্ত হলে কত ঘন্টা পর পর জ্বর আসে, আর কোন জীবাণুর সুপ্তাবস্থা কত ঘন্টা। সো জাস্ট এগুলা পড়লেই, এই বক্সের মাধ্যমে আমরা এটা পড়ছিলাম, ঠিক আছে। ওকে, দেন আমাদের এই বক্সটা পড়া হয়ে গেছে। তারপর আমরা পড়ছি, এখান থেকে তো বোঝানোর কিছু নেই। দেন ম্যালেরিয়া রোগের লক্ষণ পড়ছি, আমরা ম্যালেরিয়া রোগের লক্ষণ পড়ছি, এখান থেকেও বোঝানোর কিছু নাই। আচ্ছা, দেন আমরা পড়ছি ম্যালেরিয়া রোগের জীবনচক্র দুইটা ভাবে হয়, একটা হচ্ছে মানুষের দেহ, একটা হচ্ছে মানুষ আর একটা মশক। এটা আমরা বারবার বলে আসতেছি, তাই না। এটা কিন্তু এভাবে চক্রাকারে আবর্তিত হয় যে মানুষ আর এটা সাপোজ একটা মশা, হ্যাঁ। সো ম্যালেরিয়া পরজীবীটা মানুষ থেকে মশায় যায়, আবার মশা থেকে মানুষে আসে, এভাবে চক্রাকারে আর কি ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে, হ্যাঁ। সো মশা কামড় দিলে মানুষে যায়, আবার মানুষের থেকে পরে মশা কামড় দিয়ে পরে মানুষ থেকেই মশাটা নেয়, ঠিক আছে। সো এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। মানে তোমাকে এটা বুঝতে হবে যে হচ্ছে আমাদের ম্যালেরিয়া পরজীবীটা মানুষের এবং মশা দুইভাবেই হচ্ছে আমাদের ম্যালেরিয়া পরজীবীটার জীবনচক্র সম্পন্ন করে, বা ম্যালেরিয়া পরজীবীটা তার বংশ বৃদ্ধি করে মানুষের মাধ্যমেও মশার মাধ্যমেও। মানুষে কোনটা হয় অযৌন, এবং মশাতে কোনটা হয়, মশাতে হয় হচ্ছে যৌন প্রক্রিয়া। এগুলো আমরা জানি। দেন আমরা এখানে পড়ছি ম্যালেরিয়া পরজীবীর এই যে জীবনচক্রে আমরা দুইটা পাইছিলাম, একটা হচ্ছে আমাদের মানবদেহে অযৌন জনন এবং মশকের দেহে যৌন জনন। মানবদেহে যে অযৌন জনন হয় এটাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম, এটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি যকৃতে হয়, এবং আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি কই হয় বলো তো, এরিথ্রোসাইটিক সাইজোগনি কিন্তু আমাদের লোহিত রক্তকণিকায় হয়। হেপাটিক সাইজোগনিকে আবার দুই ভাগে ভাগ করছি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেন এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির কয়টা দশা বা ধাপ আছে, চারটা, স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট। আচ্ছা, একটা সেকেন্ড, আমার একটা কল আসছে। ওকে, সো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির চারটা পর্যায়ে আছে, একটা হচ্ছে স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট, মেটাক্রিপ্টো, মেরোজয়েড। এই চারটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে, এই চারটা মনে রাখতে হবে। দিন আসি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা পড়বো হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমাদের কয়টা ধাপ ছিল, মাত্র দুইটা। একটা হচ্ছে আমাদের সাইজন এবং আরেকটা হচ্ছে মেটাক্রিপ্টো মেরোজয়েড। মেটাক্রিপ্টো মেরোজয়েডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাইক্রো, মানে যেটা ছোট ওইটাকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, আর যেই মেটাক্রিপ্টো মেরোজয়েডটা বড় ওইটাকে বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। শেষ আমাদের হেপাটিক সাইজোগনি। দিন আমরা পড়ছি এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা কিনা লোহিত রক্তকণিকায় হয়। সেটা কয়টা ধাপ ছিল, সেটা 7টা ধাপ ছিল। ট্রফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েড, সাইজন্ট, রোজেট, মেরোজয়েড, গ্যামেটোসাইট। দাঁড়াও একটা সেকেন্ড, একটু কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সরি, কি বলতেছেন? সরি, আচ্ছা, রং নাম্বার ছিল। আচ্ছা, সো আমরা পড়ে ফেললাম। দেন আমরা এটাই তো আমাদের শেষ। গ্যামেটোসাইট দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট আর একটা ম্যাক্রো গ্যামেটোসাইট, হ্যাঁ। দেন আমরা মশকের দেহে, মশকিটা অতটা ইম্পর্টেন্ট না বলছিলাম, জাস্ট আমি যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো পড়লেই হবে, খুব ডিপলি বুঝতে যাওয়ার কোনো দরকার নাই। মশকির দেহটা খুব ডিপলি বুঝতে যাওয়ার কোনো ধরনের কোনো দরকার নাই, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের এখানে আমরা কী কী পড়লাম, যে আমাদের গ্যামেটোগণিতে আমরা চারটা ধাপ পাইছিলাম, গ্যামেট সৃষ্টি, নিষেক, জাইগট, ওকেনের। দেন স্পোরোগণিতে আমরা কয়টা পাইছিলাম, দুইটা, একটা হচ্ছে ওসিস এবং আরেকটা হচ্ছে স্পোরোজয়েড। শেষ, ঠিক আছে। তো এই ভিতরে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, সেম, হ্যাঁ। আমি কি বলছিলাম, এরিথ্রোসাইটিক সাইজোগনিটা যেটা লোহিত রক্তকণিকায় হয়, এইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সরি, এইটা না, এই যে এই এরিথ্রোসাইটিক সাইজোগনিটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা চিত্রসহ ভালো করে শিখছি, হ্যাঁ। চিত্রসহ আমরা এটা ভালো করে শিখছি। দেন আমরা হেপাটিক সাইজোগনি যেটা যকৃতে হয়, এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা লোহিত রক্তকণিকায় হয়, এই দুটোর মধ্যে পার্থক্য পড়ছি। আচ্ছা, দেন আমরা পড়ছি সুপ্তাবস্থা, তারপর পড়ছি মশকের দেহে জীবনচক্র। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট হেডলাইনগুলো একটু মোটামুটি পড়লেই হয়, ঠিক আছে। হেডলাইনগুলো মোটামুটি পড়লেই হয়, হ্যাঁ। জননকোষ সৃষ্টি, তারপর হচ্ছে আমাদের ওজেনেসিস,
সরি জননকোষ সৃষ্টি, তারপর এগুলো আমরা হেডলাইন আগেই পড়ছি, নিষেকেও জাইগোট গঠন, ওকেনেট গঠন, ওসিস্ট গঠন, এবং ভিতরে যেগুলো টুকটাক দেখাই দিচ্ছে ওগুলো পড়লেই হবে। তারপর আমরা পড়ছি স্পোরোগনি, হ্যাঁ গ্যামেটোগনি আর স্পোরোগনি দুইটা পর্যায়ে। তো এই স্পোরোগনির আমরা কী কী পড়ছি, ওসিস্ট নিউক্লিয়ার বিভাজন, পরিস্ফুটনত ওসিস্ট, স্পোরোজয়েড গঠন, ঠিক আছে। সো ভিতরে যেগুলো দেখাই দিচ্ছে ওগুলো পড়লেই হবে। আচ্ছা এই তো শেষ। দেন আমরা কী কী পড়ছি, আমাদের ডিপ্লয়েড দশা ছিল 3টা, ঠিক আছে, ওকেনেট, জাইগট আর ওসিস্ট, এই 3টা ছিল আমাদের ডিপ্লয়েড দশা। ওকে, খুবই সিম্পল, খুবই ইজি। আচ্ছা এখন আমরা চলে যাব, এখান থেকে তো আমরা বাকিগুলো পড়ছি। আচ্ছা এখন আমরা এখান থেকে তো আমরা পারবই, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেডিকেলের কোয়েশ্চেন সলভিংয়ে। এখন আমরা চলে যাব মেডিকেলের কোয়েশ্চেন সলভিংয়ে। আচ্ছা আমাদের ব্যাকটেরিয়ার কিছু বাকি ছিল, আমাদের গতদিন সবগুলো আসলে শেষ করি নাই, দেখো। হ্যাঁ দাঁড়াও আমি ব্যাকটেরিয়াটা একটু আনি। ওকে, হ্যাঁ এখানে কি বলছে, ইকুলি ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিন তৈরি করে না, ঠিক আছে। ইকুলি ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিন তৈরি করে না, একটা সেকেন্ড। হ্যাঁ একটু, এখানে আমাদের বলছে ইকুইলি ব্যাকটেরিয়া নিচের কোনটি তৈরি করে না, আমাদের এখানে জানি, এখানে আমাদের আনসার হবে হচ্ছে ভিটামিন ই। কেন ভিটামিন ই হবে, চলো এখানে দেখে আসে, দেখো। এই যে ভিটামিন ই ছাড়া বাকি সবগুলাই তৈরি করে, ঠিক আছে। দেখো ভিটামিন বি টু তৈরি করে, ভিটামিন কে তৈরি করে, ভিটামিন বি12 তৈরি করে, ঠিক আছে, আমরা এখানে গেলেই পাবো। দেখো এই যে ভিটামিন বি2 তৈরি করতেছে, ভিটামিন কে তৈরি করতেছে, ভিটামিন বি12, আচ্ছা 12 এখানে লিখে নাই, ঠিক আছে, 12 তোমরা এখানে লিখে নাও, আসলে ফলিক অ্যাসিড মানে ভিটামিন বি12, ঠিক আছে। সো তোমরা এখানে একটা এক্সট্রা অ্যাড করে নাও ভিটামিন বি12, এটাও কিন্তু আমাদের ইকুইলি ব্যাকটেরিয়া তৈরি করে, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ইকুইলি ব্যাকটেরিয়া তৈরি করে। সো ভিটামিন ই কিন্তু তৈরি করে না, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ ভিটামিন কেও তৈরি করতেছে, ভিটামিন বি12 তৈরি হইতেছে, ভিটামিন বি2ও তৈরি হইতেছে, ইকুইলি ব্যাকটেরিয়াই তৈরি করতেছে। সো আমাদের আনসার হচ্ছে ভিটামিন বি12, সরি আমাদের আনসার হচ্ছে ভিটামিন ই, কারণ এটা তৈরি হয় না। ওকে দিন আসি, কি বলছে, সংক্রামক ডায়রিয়ার সব থেকে সর্বাপেক্ষা দায়ী জীবাণু কোনটি, অ্যান্সার হবে ভিব্রিও কলেরা, কারণ আমরা জানি ভিব্রিও কলেরার মাধ্যমেই কিন্তু হচ্ছে কলেরা রোগ হয়, এবং কলেরা রোগে কি হয়, ডায়রিয়া, মনে আছে দেখো। এই যে কলেরা, হ্যাঁ এই যে ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরার মাধ্যমে কিন্তু কলেরার রোগ হয়, এবং কলেরা রোগের মধ্যেই কিন্তু কলেরা রোগের মাধ্যমে কিন্তু আমাদের ডায়রিয়া হয়। তো ওইখানে ওই কোয়েশ্চেনটাই করছে যে ডায়রিয়ার জন্য দায়ী অণুজীব কোনটি, ডায়রিয়ার জন্য দায়ী অণুজীব কোনটি। সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের ভিব্রিও কলেরা, অ্যান্সার হবে ভিব্রিও কলেরা, ঠিক আছে। তারপর বলছে যৌনবাহিত রোগের জন্য নিচের কোন ব্যাকটেরিয়া দায়ী, হ্যাঁ যৌনবাহিত রোগের জন্য নিচের কোন ব্যাকটেরিয়া দায়ী, ঠিক আছে, এটা আমাদের আনসার হবে হচ্ছে, আচ্ছা এইটা আপাতত তোমাদের বইয়ে এখন দেওয়া নেই, এটা দরকার নেই, ঠিক আছে। তোমাদের বই দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে টিমোনেমা পাল্লিডাম, আর একটা হচ্ছে তোমাদের নেসেরিয়া গনেরিয়া, ঠিক আছে, ওই দুইটা পড়লেই হবে, এটা তোমাদের এখন বইয়ে দেওয়ার নাই, এটা দরকার নেই। গনোরিয়া রোগের জীবাণু একটি ব্যাকটেরিয়া, আমরা জানি গনোরিয়া রোগের জীবাণু কি বলতো, অফকোর্স গনোরিয়া রোগের জীবাণু একটা ব্যাকটেরিয়া, মনে আছে গনোরিয়া রোগ যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, গনোরিয়া রোগের জীবাণু কিন্তু একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়া বাহিত রোগ, এখানে আমরা পড়ছিলাম, ঠিক আছে, এখানে আমরা পড়ছিলাম এই যে গনোরিয়া, এই যে গনোরিয়া, এই যে গনোরিয়া, সো এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। সো ওখানে এটাই কোয়েশ্চেন করছে যে গনোরিয়া রোগ কিসের মাধ্যমে ছড়ায় বা কী বাহিত রোগ, অ্যান্সার হবে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, ঠিক আছে, অ্যান্সার হবে ব্যাকটেরিয়া।
তারপর দেখি কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়, কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়, অ্যান্সার হচ্ছে কলেরা। এটা সবাই জানি, ব্যাকটেরিয়া কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে কী বলে ভিব্রিও কলেরা, এটা আমরা জানি, অনেকবার পড়ছি। কলেরা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। কেউ দেখবা এই যে কলেরা, ঠিক আছে, এই যে কলেরা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। তারপর কি বলছে, নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়, নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়, এটা তো ইজি, ব্যাকটেরিয়া, তাই না, একটু আগে দেখাইলাম। হ্যাঁ, এই যে সেম, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, দেখছো বারবার যে সেম কোয়েশ্চেন রিপিট হয়, দেখো 4 নাম্বার কোয়েশ্চেন 6 নাম্বার কোয়েশ্চেন একদম সেম, সো দেখছো সেম কোয়েশ্চেন রিপিট হয় কিন্তু মেডিকেলে। কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, আচ্ছা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমরা পড়ি নাই, চলো আমরা পড়ে আসি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামগুলা। কেউ চাইলে এটা একটু কঠিন কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, কেউ চাইলে এটা পড়তে পারো, আবার চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। ওয়েট, আচ্ছা আবার তোমাদের বইয়ে হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া না, তোমাদের এখন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামগুলো দেওয়া আছে, সো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে। তোমাদের বইয়ে আছে এখন নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো দেওয়া আছে, সো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আচ্ছা, এখানে কি বলছে, নিচের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংঘটিত হয়, ঠিক আছে, নিচের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংঘটিত হয়, অ্যান্সার হচ্ছে আমাদের এটা হবে টাইফয়েড। সালমোনেলা টাইফি দ্বারা হচ্ছে আমাদের টাইফয়েড সংক্রমিত হয়, মনে আছে পড়ছি আমরা, চলো দেখে আসি। এই যে কোয়েশ্চেন করছে কি নিচের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংক্রমিত হয়, যে সালমোনেলা টাইফি, সো অ্যান্সার হবে হচ্ছে টাইফয়েড। সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড দ্বারা সংক্রমিত হয়, সালমোনেলা টাইফি হচ্ছে আমাদের টাইফয়েড দ্বারা সংক্রমিত হয়, মেডিকেলের কোয়েশ্চেন এটা, ঠিক আছে। সো এগুলোর কিন্তু কয়েকটা নাম তোমার পড়তে হবে, যেমন আমরা জানি যক্ষা রোগ কী দ্বারা ছড়ায়, যক্ষা রোগ হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটু পড়বা, যক্ষা রোগের জীবাণু বা ব্যাকটেরিয়ার নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নিউমোনিয়া, এটা হচ্ছে ডিপ্লোকক্কাস পি নিউমোনিয়া, নিউমোনিয়া নাম এখানে দেওয়াই আছে, সো এটা ইজি, হ্যাঁ, নিউমোনিয়াতে নিউমোনিয়া নাম দেওয়াই আছে। এবং তারপর আরেকটা কি বললাম, সালমোনেলা টাইফি, টাইফয়েড কোন জীবাণু বা কোন ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়, সালমোনেলা টাইফি দ্বারা ছড়ায়। কলেরাটা আমরা জানি ভিব্রিও কলেরা, কলেরা দিয়ে ছড়ায়, হ্যাঁ। সো এই কয়েকটা পড়লেই হবে, এই কয়েকটা নাম পড়তে হবে, যে কোন ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগটা হচ্ছে, এই কয়েকটা নাম পড়তে হবে, ওকে। হ্যাঁ, সালমোনেলা টাইফি দ্বারা কোনটা ছড়ায়, আমাদের টাইফয়েড, হ্যাঁ, সালমোনেলা টাইফি দ্বারা আমাদের কোনটা ছড়াই বলো তো, টাইফয়েড, ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাই বিশ্ববিদ্যালয়গুলো, আশা করি পড়বা। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের ম্যালেরিয়ার, ম্যালেরিয়া আমাদের শুরু করবো এখন আমরা ম্যালেরিয়ার কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, ম্যালেরিয়ার মেডিকেলের কোয়েশ্চেন সলভ করব। এখন আমরা কি সলভ করবো, এখন আমরা ম্যালেরিয়ার মেডিকেলের কোয়েশ্চেন সলভ করবো, এবং এগুলোও ইজি, ঠিক আছে, এগুলো একদম ইজি। দেখো, উল্লিখিত সময়গুলোর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কতদিন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ। তোমাকে জিজ্ঞেস করছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এর সুপ্তাবস্থা কতদিন, ঠিক আছে, চলো আমরা দেখে আসি। মনে আছে এটা আমরা একটা বক্স দিয়ে পড়ছিলাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সুপ্তাবস্থা কতদিন, এগুলো আমরা একটা বক্স দিয়ে পড়ছিলাম, কারো মনে আছে? এই যে, সো প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সুপ্তাবস্থা যে প্রথমে 8 থাকবে, দেখো এই যে প্লাজমোডিয়াম, 4 শেষ হয়ে গেছে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমার দেখি ভাইয়ের কলমটা একটু আনি, আমার কলমের চার্জ শেষ।
আচ্ছা দেখো, আচ্ছা আমাদের কি বলছিল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তাবস্থা কতদিন, ঠিক আছে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তাবস্থা তাহলে কয়দিন হবে, দেখো এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তাহলে এটা সুপ্তাবস্থা হচ্ছে এই যে 8 দিন, তাই না। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তাবস্থা তাহলে কয়দিন, 8 দিন। দেখো কীভাবে বের করলাম, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তাবস্থা হচ্ছে তাহলে এই যে, এটা কিন্তু সুপ্তাবস্থা, ঠিক আছে, এই যে সুপ্তাবস্থা। সো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সুপ্তাবস্থা কিন্তু হচ্ছে আমাদের 8 দিন, হ্যাঁ, মানে 8 হচ্ছে ফার্স্ট রেঞ্জ, এখানে তো রেঞ্জে দেওয়া আছে, তো আমরা এমনিতেই পারবো। এই যে সো আনসার হবে এই 8 থেকে 15। সো অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে হচ্ছে আমাদের 8 থেকে 15। দেখছো খুবই ইজি না, ওই বক্সটা মনে রাখলে কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন সলভ করা কোনো ব্যাপারই না। আচ্ছা, প্লাজমোডিয়াম পরজীবীর কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম, কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম, অ্যান্সার হবে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, কারণ এটা হচ্ছে 8 দিন, তাই না। দেখবা কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম, 4টা প্রজাতি আছে না, 4টা প্রজাতির মধ্যে কোনটার সুপ্তাবস্থা সবচেয়ে কম, দেখো এই যে এখানে তো আমরা 4টা লিখছি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, ভিতরা হচ্ছে ভাইবেক্স, এমদারা ম্যালেরিয়া। কোনটা সুপ্তাবস্থা, এই যে সুপ্তাবস্থা কোথায়, এই যে সুপ্তাবস্থা, কোনটা সুপ্তাবস্থা সবচেয়ে কম, সুপ্তাবস্থা সবচেয়ে কম হচ্ছে কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের, ঠিক আছে, যে মাত্র 8 দিন। ওভালির কয়দিন, ওভালির হচ্ছে 11 দিন। ভাইবেক্সের কয়দিন, ভাইবেক্সের হচ্ছে 12 দিন। ম্যালেরিয়ার কয়দিন, ম্যালেরিয়ার হচ্ছে 18 দিন। তো তোমাকে কোয়েশ্চেন করছে কোনটার সুপ্তাবস্থা সবচেয়ে কম, অ্যান্সার হবে হচ্ছে আমাদের এখানে কোনটার সুপ্তাবস্থা সবচেয়ে কম, অ্যান্সার হবে এখানে আমাদের 8 দিন, ঠিক আছে, যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সুপ্তাবস্থা কিন্তু 8 দিন। সো তোমাকে কোয়েশ্চেন করছে সব থেকে কম কোনটা, তো সব থেকে কম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সব থেকে কম। এফ দ্বারা কিন্তু বোঝায় যে এফ ও ভি এম ছন্দটা না, এফ দ্বারা ফ্যালসিপারাম, ও দ্বারা ওভালি, ভি দ্বারা ভাইবেক্স, এম দ্বারা ম্যালেরিয়া। আচ্ছা দেন আসি, কোনটি ম্যালেরিয়ার জন্য সঠিক নয়, ঠিক আছে, কোনটি ম্যালেরিয়ার জন্য সঠিক নয়, দেখো অমেরুদণ্ড পোষকের যকৃত ও লোহিত কণিকায় ম্যালেরিয়া অযৌন চক্র ঘটে, ঠিক আছে, যকৃত ও লোহিত রক্তকণিকায় অযৌন, আচ্ছা অমেরুদণ্ডী পোষক, আচ্ছা এটা কিন্তু না, ঠিক আছে, মশা কি, সো এইটাই হচ্ছে আমাদের ভুল কথা, এটা ভুল কথা লিখছে, কারণ যকৃত এবং লোহিত রক্তকণিকায় যে হয় ওটা কিন্তু মানুষের দেহে ঘটে, তাই না। ওই যে আমরা কিন্তু পড়ছিলাম যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপর হচ্ছে হেপাটিক সাইজোগনি, হ্যাঁ, মানে লোহিত রক্তকণিকায় এবং যকৃতে যে বংশবৃদ্ধিটা ঘটে, অযৌন চক্রটা যে ঘটে, ওইটা কি অমেরুদণ্ডী, অফকোর্স না, ওইটা ঘটে হচ্ছে মানুষে, ওইটা কাদের দেহে ঘটে, কাদের যকৃত এবং লোহিত রক্তকণিকা, ওইটা কাদের দেহে ঘটে, মানুষে, মানুষ কি অমেরুদণ্ডী, অবশ্যই মানুষ অমেরুদণ্ডী না, সো এটাই ভুল, তাই না। কারণ এই যে এখানে যেটা লিখছে লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার অযৌন চক্র, এটা তো ঘটে মানুষে, কিন্তু মানুষ তো অমেরুদণ্ডী না, সো এই প্রথম পয়েন্টটাই ভুল। আচ্ছা দেন আসি হচ্ছে 11, যেটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়, যেটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপের অংশ নয়, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে ট্রফোজয়েড। ট্রফোজয়েড কিন্তু হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ, ট্রফোজয়েডটা কি ছিল, এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ, সো ট্রফোজয়েড অংশ নয়, ট্রফোজয়েড হবে। চলো আমি দেখাই আনি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো কী কী ছিল, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ কই গেল, এই যে এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ, এই যে এগুলো হচ্ছে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ, কোনগুলো এটাই জিজ্ঞেস করছে ওই কোয়েশ্চেনে, নিজের কোনটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ নয়। সো এখানে কি ট্রফোজয়েড আছে, দেখো তো বাবুরা, এখানে কিন্তু ট্রফোজয়েড নেই, এখানে কিন্তু ট্রফোজয়েড নেই, সো ট্রফোজয়েডই অ্যান্সার হবে, কোনটি নয় বলছে, সো ট্রফোজয়েড অ্যান্সার হবে, অ্যান্সার হবে হচ্ছে আমাদের এখানে ট্রফোজয়েড। দেন বলছে আমাদের ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের সর্বশেষ ধাপের নাম কি, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে স্পোরোজয়েড। ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের, কি বলছে, যৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটা, যৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটা, সো আমরা জানি যৌন চক্র হয় হচ্ছে মশাতে, দেখো যৌনচক্র কই হয়, মশাতে, এই যে আমাদের যৌন চক্র, এবং যৌন চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েড, তাই না। যৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটা বলো তো, স্পোরোজয়েড। প্রথম তো হচ্ছে গ্যামেটোগনি, এটা 1 নম্বর ধাপ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, দিন এখানে আসলো এটা 5 নম্বর, 6 নম্বর। সো যৌন চক্রের একদম সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েড, আমরা এখানেও পড়ছিলাম। এই যে একদম লাস্টে আমাদের কি গঠন হয়েছিল, স্পোরোজয়েড, একদম লাস্টে, একদম লাস্টে আমাদের কি গঠন হয়েছিল, স্পোরোজয়েড। সো যৌন চক্রের একদম সর্বশেষ পর্যায় কোনটা, স্পোরোজয়েড। আচ্ছা
ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার কত ঘন্টা পর পর জ্বর আসে, তাই না? ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার কত ঘন্টা পর পর জ্বর আসে, তো এটাও আমাদের একদমই ইজি পারা। আমরা দেখে আসি, চলো কি বলছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এই যে আমাদের ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া কইগুলো, এই যে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া এটা হচ্ছে আমাদের 36। আমরা শুধু প্রথম রেঞ্জটা পড়ছি, আমরা এভাবে পড়ছি 36, 48, 48, 72, এই যে আমরা কিন্তু এইভাবে পড়ছি। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এইভাবে পড়ছি। এই যে আমাদের কই গেল, এটা একটু ঢেকে গেছে, এই যে এখানে ছিল আমাদের, ঠিক আছে, এই যে 36, 48, 48, 72, হ্যাঁ 36, 48, 48, 72, এখানে ছিল 36। দাঁড়াও, এখানে আসতে হচ্ছে আমাদের 36, ঠিক আছে। সো আমরা কি এই যে কত ঘন্টা পর পর জ্বর আসে, তাই না? সো এখানে কি বলছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যে মালিক দ্বারা কি বোঝায় ম্যালিগনেন্ট, মালিক দ্বারা কি বোঝায় ম্যালিগনেন্ট, এখানে আমাদের কি ছিল মালিক, তাই না? সো মালিক দ্বারা বোঝাই হচ্ছে আমাদের এখানে ম্যালিগনেন্ট, হ্যাঁ মালিক দ্বারা কি বোঝায়, মালিক দ্বারা বোঝাই হচ্ছে ম্যালিগনেন্ট। সো এই বক্সটা খুব 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 ভালো করে মুখস্থ করবে, এই বক্সটা কিন্তু হচ্ছে 5 স্টার, হ্যাঁ। মালিক মৃদুলের বানানো ক্যাটেক, এখানে মালিক দ্বারা কি বোঝায় ম্যালিগনেন্ট। সো ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার কত ঘন্টা পর পর জ্বর আসে, এখানে যেটা ছিল 36 ঘন্টা পর পর জ্বর আসে, ঠিক আছে। এই যে সো জাস্ট 36 প্রথম রেঞ্জটা মনে রাখলেই হয়, হ্যাঁ। সো ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার 36 ঘন্টা পর পর জ্বর আসে, আমি কিন্তু যে এই সিরিয়ালটা লিখে দিছি, যে মালিক দ্বারা বোঝায় ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া কত ঘন্টা পর পর জ্বর আসে বলো তো, এখানে লেখা ছিল 36 ঘন্টা পর পর জ্বর আসে, যে মালিক মানে হচ্ছে ম্যালিগনেন্ট। আচ্ছা, অ্যানোফিলিস মশকি প্লাজমোডিয়ামের যে দশাটি লালার রসে প্রবেশ করে, আমাদের ইজি আনসার, এটা হচ্ছে আমাদের স্পোরোজয়েট হবে, তাই না? এটা হচ্ছে আমাদের স্পোরোজয়েট হবে, যে মশকি থেকে কোনটা লালারসের সাথে মানুষের দেহে প্রবেশ করে। এটা আমি বারবার বলছিলাম, এটা মেডিকেলের কোয়েশ্চেন, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোন দশাটা লালারস দিয়ে মানুষের দেহে প্রবেশ করে, ঠিক আছে। কই গেল, এই যে স্পোরোজয়েট দশা, স্পোরোজয়েট দশাটা, স্পোরোজয়েট দশাটা হচ্ছে আমাদের এই যে স্পোরোজয়েট দশা, এই যে এখানে বলছে দেখো, স্পোরোজয়েট দশাটা, এই যে স্পোরোজয়েট দশাটা আমাদের মশকের দংশনের ফলে স্পোরোজয়েট দশা লালারসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। সো এই স্পোরোজয়েট দশা, এটাই মেডিকেলের কোয়েশ্চেন, এই আনসারটাই তোমার কাছে শুনতে চাইছে, হ্যাঁ। এই আনসারটাই তোমার কাছে শুনতে চাইছে, যে কোন দশাটা মশা থেকে মানবদেহে প্রবেশ করে। অ্যান্সার হচ্ছে আমাদের স্পোরোজয়েট দশা, যে লালাগ্রন্থি থেকে কোন দশাটা মানবদেহে প্রবেশ করে, অ্যান্সার হচ্ছে আমাদের স্পোরোজয়েট দশা। আচ্ছা, তারপর বলছে পরজীবীর যৌন জনন যে পোষকে ঘটে তাকে কি বলা হয়? পরজীবীর যৌন জনন যে পোষকে ঘটে তাকে বলা হয় আমাদের মুখ্য পোষক বা নির্দিষ্ট পোষক। এটা আমরা আগেই পড়ছি। এটা আমরা কই পেয়েছিলাম, এই যে যৌন জনন যেখানে ঘটে ওখানেকে বলা হয় মুখ্য পোষক। এই যে নির্দিষ্ট পোষক বা মুখ্য পোষক, ঠিক আছে। যৌন জনন যেখানে ঘটতেছে, এই যে যৌন জনন যেখানে ঘটতেছে ওইটাকে বলা হইতেছে আমাদের নির্দিষ্ট পোষক, ঠিক আছে, ওইটাকে বলা হইতেছে নির্দিষ্ট পোষক। এটাই তোমার কাছে জানতে চাইছে। এই যে যৌন জনন যেখানে ঘটে ওইটাকে বলা হইতেছে আমাদের নির্দিষ্ট পোষক। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তাবস্থা কতদিন, হ্যাঁ ওই বক্স থেকেই বাই করা যায়। প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তাবস্থা কতদিন, চলো দেখে আসি। এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এই যে ভি দ্বারা কি বোঝায়, ভি দ্বারা বোঝাই হচ্ছে ভাইভেক্স। এই যে ভাইভেক্সের সুপ্তাবস্থা কতদিন, অ্যান্সার হবে 12 দিন, হ্যাঁ 12 কোথায় আছে দেখো, এই যে 12 দিন, তাই না? সো প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তাবস্থা হচ্ছে আমাদের 12 দিন। সো মানে ফার্স্ট রেঞ্জটা হচ্ছে 12। সো এই যে আমাদের অ্যান্সার হবে 12 থেকে 20 দিন, ঠিক আছে। আমাদের অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 12 থেকে 20 দিন। হেপাটিক সাইজোগনি, হেপাটিক মানে কি যকৃতে, সো অবশ্যই হেপাটিক সাইজোগনি হবে হচ্ছে যকৃতে, হ্যাঁ হেপাটিক সাইজোগনি হবে হচ্ছে আমাদের যকৃতে। তারপর কি বলছে, স্পোরোজয়েড দেখতে কেমন, মাকু আকৃতির, হ্যাঁ স্পোরোজয়েড দেখতে কিন্তু মাকু আকৃতির, মনে আছে? এই যে স্পোরোজয়েড দেখতে কেমন, স্পোরোজয়েড দেখতে মাকু আকৃতির। কই গেল, এই যে আমাদের মাকু আকৃতির স্পোরোজয়েড, এই যে
মাকু আকৃতির স্পোরোজয়েড। সো স্পোরোজয়েড দেখতে কেমন? স্পোরোজয়েড দেখতে মাকু আকৃতির। এটা মেডিকেলের কোয়েশ্চেন। সো মেডিকেলের কোয়েশ্চেন আমি কিন্তু প্রত্যেকটা বই থেকে বাহির করে করে দেখাই দিছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা লাইনে এম লিখে রাখবা, মানে ওইটা মেডিকেলের কোয়েশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা মেডিকেলের কোয়েশ্চেনের উপরে এম লিখে রাখবা, মানে ওইটা কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, বাই।